সামরিক বিশ্রামাগারে গোসল সেরে শুয়ে পড়ল আরমান। দেহ ক্লান্ত অবসন্ন, তবু ঘুম আসছিল না। হৃদয় চলছিল তোলপাড় করা অন্তর্দ্বন্দ্ব। পিতার সাথে কি দেখা করবে? নিজের অজান্তেই উঠে দাঁড়ালো ও। কক্ষ থেকে বেরিয়ে ক্যাম্পের দিকে হাঁটা দিল। লোকের কাছে জিজ্ঞেস করে পিতার কাছে পৌঁছল আরমান। কঙ্কালসার এক বৃদ্ধ শুয়ে আছেন বিছানায়, হাড় ছাড়া দেহে কিচ্ছুই নেই। বৃদ্ধের সাথে হাত মেলালো আরমান। বড় কষ্টে নিজেকে সংযত রাখল। নিজের পরিচয় না দিয়ে তার সাথে কিছুক্ষণ কথা বলল আরমান। 16 বছরের অমানসিক নির্যাতনের কারণে ভালো খাবার এবং ওষুধ কোনো ক্রিয়া করছে না। দুর্বল কণ্ঠে কথা বলছিলেন বৃদ্ধ, কিন্তু আরমানের মন ছুটে গিয়েছিল 16 বছর পূর্বের সেই হারানো অতীতে। পিতার চেহারা তো ভোলার মতো নয়। কয়েকবারই ভাবল পিতার কাছে নিজের পরিচয় প্রকাশ করবে, কিন্তু এত বড় আনন্দ তার এই দুর্বল শরীর সইতে পারবে না ভেবে নিজের পরিচয় গোপন রাখল। তাছাড়া পিতৃস্নেহ যুদ্ধের ময়দানে যাবার পথে বাধা সৃষ্টি করতে পারে। আবার পিতার সাথে করমর্দন করে ও ফিরে এলো। বিশ্রামাগারে এসে ও কেন্দ্রের নির্দেশ পেল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে এখানেই থাকতে বলা হয়েছে। কেন্দ্রে কী কাজ থাকতে পারে ভেবে আশ্চর্য হলো ও। নির্দেশ পাঠিয়েছেন গোয়েন্দা প্রধান। আইওনার ব্যাপারে খোঁজ খবর নেয়ার জন্য লোক পাঠিয়ে দিলেন তিনি। ক্যাম্পে তার পিতার কাছেও খোঁজ নেওয়া হলো। তিনি বললেন, 16 বছর পূর্বে তার 7 বছরের একটি মেয়ে অপহৃত হয়েছে। খ্রিস্টানদের হাতে নিহত হয়েছে বড় ছেলে এবং স্ত্রী। ছোট ছেলে পালিয়ে গেছে। পরে শুনেছি সে সুবাক থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়েছে। নিশুতি রাত। আইওনার ঘুম আসছিল না। সে বুঝতে পেরেছে আলী তাকে বিশ্বাস করতে পারেননি। এখন তার কি হবে? কিভাবে বিশ্বাস করাবে? তার বলা প্রতিটি কথাই সত্য। একই সাথে হৃদয় জ্বলছে প্রতিশোধের আগুন। আরমানের সাথে বাড়ি গিয়ে শৈশবের হারানো স্মৃতি মনের কোণে ভিড় জমিয়েছে। অপহরণের দিনটি তার স্বপ্নের মতো মনে পড়ছে। অপহরণের পর তাকে ভালো খাবার দেয়া হয়েছে। আদর যত্নের কোনো অভাব ছিল না। এরপর পাপের সমুদ্রে তাকে ডুবিয়ে দেওয়া হয়েছে। ওর ভেতরের প্রতিশোধ স্পৃহা দৃঢ় হতে লাগলো। শোয়ার পরও ও দু চোখের পাতা এক করতে পারেনি। পিতার সাথে দেখা করার ইচ্ছে হচ্ছে, কিন্তু কক্ষ থেকে বাইরে যাবার অনুমতি নেই। মাথার ওপর দাঁড়িয়ে আছে 2 জন সেন্ট্রি। ও বিছানা থেকে উঠল, দরজা খুলে উকি দিল বাইরে। প্রহরী 2 জনকে দূরে দেখা যাচ্ছে। কথা বলছে ওরা। মাথা নিচু করে ওদের দিকে তাকিয়ে রইল আইয়ুনা। আরও দূরে সরে গেল প্রহরী। ও আলতো পায়ে কক্ষ থেকে বেরিয়ে এলো। প্রাচীরের গা ঘেঁষে এগিয়ে চলল। বড় গেট পর্যন্ত স্থানটি ঘাসে ছাওয়া। ও বসে নিঃশব্দে বিড়ালের মতো হেঁটে ফটকে পৌঁছল। প্রহরী এদিকে আসেনি। বেরিয়ে গেল ও। হাঁটা দিল ক্যাম্পের দিকে। এখন আর কোনো শান্তির ভয় নেই। পিতার চেহারা ওর মনে নেই। এখানে এসে শুধু নাম শুনেছে। ও দ্রুত হাঁটতে লাগলো। কারো পদশব্দে পেছনে তাকালো। কেউ নেই। আবার হাঁটতে লাগলো ও। আবার কারো পদশব্দ শুনে ও দাঁড়িয়ে পড়ল। আচম্বিত ওর মুখ কালো কাপড় দিয়ে পেঁচিয়ে ধরল কেউ। শক্ত সমর্থ 2টি বাহু তুলে নিল ওকে। হাত পা ছুড়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হলো আইয়ুনা। নীরব রাতের শুনশান সড়ক ধরে এগিয়ে চলল অপহরণকারীরা। সামনে গিয়ে ওরা ওকে কম্বল দিয়ে ঢেকে গাঠুরের মতো কাঁধে তুলে নিল। আধ ঘন্টা চলার পর ওকে কাঁধ থেকে নামিয়ে কম্বল সরিয়ে দেয়া হলো। একটা কক্ষে 4 জন লোক বসে আছে। পাশে 2টি মাটির প্রদীপ। ও হতবাক হয়ে 4 জনের দিকে তাকালো। তোমরা এখনো এখানে? মিস্টার ডিউক, আপনিও? আমরা গিয়ে আবার ফিরে এসেছি, জবাব দিল ডিউক। তোমাদেরকে মুক্ত করার জন্য। তোমাকে পেয়ে ভালোই হলো। গোয়েন্দা মেয়েদেরকে মুক্ত করার জন্য ক্রাক থেকে পাঠানো হয়েছে 40 জন কমান্ডো সদস্য। মিস্টার ডিউক এদের কমান্ডার। ব্রিটেনের অধিবাসী, নাশকতামূলক কাজে অভিজ্ঞ। এদের বলা হয়েছে সুবাকে যেসব গোয়েন্দা রয়ে গেছে তাদের সংগঠিত করে নাশকতামূলক কাজ করতে। আস্তাবলে ঢুকে ঘোড়ার খাদ্যে বিষ মেশানো, ছাউনির লঙ্গরখানার খাবারে বিষ মেশানো সহ বিভিন্ন প্রকার সন্ত্রাসী কাজ করবে। এর আগেও ডিউক আইওনাদের দলপতি ছিল। ডিউকের সাথে ছিল ওর ভালো সম্পর্ক, কিন্তু এখন তাকে দেখেই ওর মনে প্রচণ্ড ঘৃণা এবং প্রতিশোধের আগুন জ্বলে উঠল। কিন্তু সংযত হলো ও। এখন ঘৃণা প্রকাশের সময় নয়।
ডিউক ভাবতেও পারেনি আইওনার পৃথিবী বদলে গেছে। ওকে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিলে? আইওনা বলল, সুযোগ পেয়ে পালিয়ে এসেছি। আমরা 40 জন কমান্ডো গোয়েন্দা নির্যাতিত মুসলমানের ছদ্মবেশে সুভাগ এসেছি। বিচ্ছিন্ন গোয়েন্দাদের একত্রিত করেছি। তোমরা যেখানে থাকো দূরাত থেকে সে বাড়িতে নজর রাখা হচ্ছে। প্রহরীদের গতিবিধি লক্ষ্য করার জন্য আজও 2 জন গিয়েছিল। অযাচিতভাবেই তোমাকে পেয়ে গেছি। এবার বলো তো, ওদেরকে বের করা যায় কিভাবে? ওদেরকে বের করে আনাটা কষ্টকর হলেও অসম্ভব নয়। ওখানে মাত্র 2 জন প্রহরী থাকে। বিভিন্ন কক্ষে থাকে মেয়েরা, আইওনা বলল। রাতেই পরিকল্পনা তৈরি হলো। সিদ্ধান্ত নেওয়া হলো ওদের বের করে আনা হবে। অভিযানে কতজন যাবে, অন্যরা কোথায় থাকবে তাও বলা হলো। আইওনা বলল, আমার ফিরে যাওয়া উচিত। আমাকে না পেলে অন্য মেয়েদের উপর পাহারা আরো শক্ত হবে। তখন ওদের বের করা অসম্ভব হবে। ডিউকের পছন্দ হলো এই প্রস্তাব। এরপর নিজেই ওকে ফটকের কাছে রেখে এলো। মেয়েটিকে আসতে দেখে প্রহরী জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলে? ধারে কাছেই, বেশি দূরে যায়নি। সেন্ট্রি কোনো উচ্চবাচ্য করল না। তাদের দুর্বলতার কারণেই মেয়েটা বাইরে গিয়েছে। কমান্ডার শুনলে ওদের 2 জনেরই চাকরি যাবে। পরদিন গোয়েন্দা প্রধান কি এক কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। আইওনা সেন্ট্রিকে বলল, আমাকে আলী বিন সুফিয়ানের কাছে নিয়ে চলো। অস্বীকার করল প্রহরী। বলল, প্রয়োজন হলে তিনিই ডেকে পাঠাবেন। দেখো, তার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। যদি ক্ষতি হয় তোমাকে শাস্তি ভোগ করতে হবে। শাস্তির কথা শুনে ভয় পেল প্রহরী। গোয়েন্দা প্রধানের কাছে আইওনার সংবাদ পৌঁছে দিল। সাথে সাথেই ওকে তিনি ভেতরে ডেকে নিলেন। আইওনা তার কক্ষ থেকে আর বের হলো না। গভীর রাত, সবাই ঘুমিয়ে আছে। শুনশান নিঝুম প্রকৃতি। সতর্ক পায়ে নিঃশব্দ রাতের আধার চিরে এগিয়ে চলেছে 8টি ছায়ামূর্তি। মূর্তিগুলো গোয়েন্দা প্রাসাদের প্রধান ফটকে পৌঁছল। আশ্চর্য, কোনো প্রহরী নেই। হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল ওরা। আইওনার দেয়া তথ্য অনুযায়ী 2 জন মেয়েদের কক্ষে ঢুকে পড়ল, অন্যরা বাইরে। 2 জন সেন্ট্রিকে কাবু করা অসম্ভব হবে না। যারা ভেতরে ঢুকলো আর বের হলো না। ডিউক অধৈর্য হয়ে অপেক্ষা করছে। এতক্ষণে ওদের ফিরে আসার কথা। পূর্বের পরিকল্পনা অনুযায়ী এ বাড়িতে রয়েছে 20 জন। বাড়িটা এক খ্রিস্টান ব্যবসায়ীর বিশাল বাড়ি। অন্যরা শহরের বিভিন্ন বাড়িতে। সবাই প্রস্তুত। মেয়েরা এলেই ওরা ট্রাকের পথ ধরবে। দরজায় করাঘাতের শব্দ হলো। পরিচিত শব্দ। তাড়াতাড়ি দরজার কপাট খুলল ডিউক। একটা পাল্লা খুলতেই কেউ তাকে টেনে বের করে নিল। সাথে সাথেই একদল সৈন্য ভেতরে ঢুকে পড়ল। ভেতরে বসেছিল 20 জন। কেউ পালানোর সুযোগ পেল না। বাড়ির মালিক সহ সবাইকে গ্রেফতার করা হলো। একই সময়ে আক্রমণ করা হলো আইওনার চিহ্নিত 11টি বাড়িতে। সকালে 40 জন কমান্ডো সদস্য এবং 40 জন গোয়েন্দাকে হাজির করা হলো সুলতান আইয়ুবের সামনে। বাড়িগুলোতে তল্লাশি নিয়ে পাওয়া গেল প্রচুর অস্ত্র, দাহ্য পদার্থ, বিষের পুটুলি, হাসিস এবং নগদ টাকা পয়সা। বন্দীদের মধ্যে সবচেয়ে মূল্যবান বন্দী ছিল ডিউক। সুলতানের নির্দেশে ওদের জেলে পাঠিয়ে দেয়া হলো। গোয়েন্দাদের সমস্যা শেষ করার পর আইওনা সেসব মুসলমানদের নাম উল্লেখ করল যারা গোপনে খ্রিস্টানদের সাথে গাঁটছড়া বেঁধেছে। ও সুলতান এবং আলীকে বলল, এবার তো আমায় বিশ্বাস করা উচিত। আরমানকে ডেকে পাঠালেন আলী বিন সুফিয়ান। আরমান এলো। এরপর আরমানকে সেই সত্য কথা বলা হলো। আরমান, ও আইওনা, তোমার হারিয়ে যাওয়া বোন। ভাই বোনের সামনে গিয়ে দাঁড়ালো। এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হলো তখন। 2 জন দুজনের দিকে তাকিয়ে রইল অশ্রু সজল চোখে। 2 ভাই বোনকে পিতার সামনে হাজির করা হলো। আনন্দে অজ্ঞান হয়ে গেলেন বৃদ্ধ। জ্ঞান ফিরলে 2 সন্তানকে জড়িয়ে ধরলেন বুকের সাথে। বললেন, ওর নাম আইওনা নয়, আশা। সুলতান বৃদ্ধের জন্য ভাতা নির্ধারণ করলেন। আলীকে বললেন, সবকটি গোয়েন্দা মেয়ের ব্যাপারে খোঁজ খবর নাও। খোঁজ পেলে ওদেরকে আত্মীয় স্বজনের হাতে তুলে দিও। এদেরকেও হয়তো খ্রিস্টানরা কোনো মুসলমানদের বাড়ি থেকে অপহরণ করেছে। বড় ধরনের বিপদ থেকে বেঁচে গেলেন সুলতান। এবার ছড়িয়ে ছিটে থাকা সৈন্যদের এক করতে হবে।
আইয়ুবী এবার তার হেডকোয়ার্টার স্থানান্তর করলেন মরুভূমিতে। অল্প কদিনের মধ্যেই সকল সৈন্য হেডকোয়ার্টারে জমায়েত হলো। সুলতান সেনাবাহিনীকে 3 ভাগে ভাগ করলেন। এক ভাগ পাঠালেন সুবাকের প্রতিরক্ষার জন্য, এক ভাগ রাখলেন নিজের কাছে, তৃতীয় ভাগ ছেড়ে দিলেন বিশাল বিস্তীর্ণ মরুভূমিতে পেট্রোল ডিউটির জন্য। আলী সুলতানের কাজকর্ম দেখছিলেন আর ভাবছিলেন, খ্রিস্টানরা কিছুতেই এ পরাজয় মেনে নেবে না, আবার তারা হামলা করবে। কিন্তু কোন পথে? তারা কি আমাদের সামনাসামনি লড়াই করতে বাধ্য করবে, নাকি ভয়ঙ্কর কোনো ফাঁদ পাতবে আগের মতো? আগামী পর্ব শোনার জন্য সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ।